এক অংশ হচ্ছে জলভাগ, আরেক অংশ হলো স্থলভাগ। তাইলে কোন ভাগটা বেশি আর কোন ভাগটা কম আমরা এখানেই দেখে নিব। তাহলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে 70.9 ভাগ, 70.9 ভাগ হচ্ছে আমাদের জল, আর 29.1% হচ্ছে স্থল। আর এই যে স্থলের মধ্যে 7টি মহাদেশ আছে। তাহলে পরীক্ষাতে আপনাদের আসবে পৃথিবীতে মহাদেশ কয়টি। পৃথিবীর মধ্যে মহাদেশ হলো 7টি। আর এই যে জলভাগ, এই জলভাগের মধ্যে রয়েছে 5টি মহাসাগর। তাহলে দেখেন 5টি মহাসাগর এবং 7টি মহাদেশ নিয়েই হচ্ছে আমাদের পৃথিবী। তা আমি আজকে এই বিষয়টা নিয়ে আমার সম্পূর্ণ ক্লাস থাকবে আপনাদের। ক্লাস পরিচালনায় আছে আমি সোহেল আহমেদ, সম্পাদক সোহেলস আন্তর্জাতিক ম্যাপ এবং সোহেলস বাংলাদেশ ম্যাপ। মানচিত্র এই দুইটা যারা আছে তারা খুবই ভাগ্যবান আমি বলবো। আমার লেখা এই দুইটা মানচিত্র, সোহেলস আন্তর্জাতিক ম্যাপ এবং সোহেলস বাংলাদেশ ম্যাপ। আর মানচিত্র ব্যতীত সাধারণ জ্ঞান বোঝাটা খুব কঠিন। বাংলার এবং ইংরেজির যেমন গ্রামার আছে, তেমনি ভাবে সাধারণ জ্ঞানের গ্রামার হচ্ছে মানচিত্র। আশা করি যে আপনারা মানচিত্র রেখে তারপরে পড়াশোনা করবেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আল্লাহর নাম নিয়েই শুরু করলাম। ওকে, দেখা যাক আমাদের এই পৃথিবীর জলভাগ থেকে কি কি অংশ আমরা পড়ব বা কিভাবে পড়ব। তা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন জান্নাতুল ফেরদৌস আপু, তারপর হচ্ছে নুসাইবা আক্তার জয়েন করেছেন, তারপরে জয়েন করেছেন সালমা হক। আচ্ছা, যারাই আসছেন তারা ক্লাসটি শেয়ার করে দিয়েন, যেহেতু উন্মুক্ত ক্লাস। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, আমাদের পৃথিবীর মধ্যে মহাসাগর কয়টা যেন? পৃথিবীর মধ্যে মহাসাগর হচ্ছে 5টি। আমরা যদি পৃথিবীর এই মানচিত্রটা দেখি, পৃথিবীর মানচিত্রের মধ্যে এই যে কালারিং করা যেগুলো, এগুলো হচ্ছে মহাদেশ। আর যেগুলো হচ্ছে মানে খালি স্কাই কালার, সেটা হচ্ছে আপনার মহাসাগর। যেমন দেখেন 1 নম্বরে হচ্ছে প্রশান্ত মহাসাগর। আপনাদের এখান থেকে দেখা যায় কিনা জানি না, তা আমি বলছি। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রশান্ত মহাসাগর। আর 2 নম্বরে হবে আটলান্টিক মহাসাগর। 3 নম্বরে যেটা হবে সেটা হবে ভারত মহাসাগর। 4 নম্বরে হবে দক্ষিণ মহাসাগর। 5 নম্বরে হবে উত্তর মহাসাগর। এই হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্রে আপনি দেখবেন মহাসাগরগুলো। তো এখানে এই যে অংশটা, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের একটি অংশ। তবে প্রশান্ত মহাসাগর এখানেই শেষ না, প্রশান্ত মহাসাগর কিন্তু আবার এখানেও আছে। এই অংশটাও কিন্তু প্রশান্ত মহাসাগরের অংশ। অর্থাৎ পৃথিবীতে আমরা আসলে ওইভাবে দেখাতে পারছি না ফুটবলের মতো। ফুটবল তো আপনি হাতে নিলে ওই পারও দেখা যায়, কিন্তু এটাকে তো আমরা আর হাতে নিতে পারছি না। আচ্ছা, তাইলে যদি আমরা ফুটবলের মতো করি, দেখবেন যে প্রশান্ত মহাসাগরটা। আর এই যে প্রশান্ত মহাসাগর, এইটার তীরে হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা। আর এই অংশে আছে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ। এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। পরীক্ষায় আসতে পারে আপনাদের, ওশেনিয়া মহাদেশ কোন মহাসাগরের অংশ? সেটা হবে প্রশান্ত মহাসাগরের অংশ। আর এই যে ভারত মহাসাগর, এটার অংশ কিন্তু আমাদের এশিয়া মহাদেশটা। ঠিক আছে, উত্তর মহাসাগরের এই যে উত্তর অংশটা, পৃথিবীর উত্তর অংশই হলো উত্তর মহাসাগর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হলো আমাদের আটলান্টিক মহাসাগর। দেখুন, আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে একটা মানচিত্রের উপরের দিক কি থাকে? উপরের দিক সবসময় থাকে উত্তর, আর নিচের দিক থাকে হলো দক্ষিণ। মানচিত্রের যে কোনো মানচিত্রের ডান দিকটা সব সময় থাকবে পূর্ব, মানচিত্রের বাম দিক থাকে পশ্চিম। এভাবে হচ্ছে একটা মানচিত্রের দিক নির্ণয় করবেন। তাহলে মানচিত্রের
উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ। মানচিত্রের ডান দিক হয় পূর্ব, আর বাম দিক কি হয়? বাম দিক হয় পশ্চিম। এখন এই অংশটা যদি পূর্ব হয়, তাহলে আটলান্টিক মহাসাগর যদি এটা হয়, এর পূর্ব অংশে কি কি পড়েছে দেখেন। এটা সম্পূর্ণটা হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে এশিয়া, তাই না? তাহলে এটা কি বলেন? এটা হচ্ছে ইউরোপ। আপনাদের পরীক্ষাতে আসতে পারে এই প্রশ্নটা, যে ইউরোপ মহাদেশ আটলান্টিকের কোন দিকে, অথবা আফ্রিকা, এই যে এটা তো হচ্ছে আফ্রিকা, আফ্রিকা আটলান্টিক মহাসাগরের কোন দিকে? তাহলে পূর্ব দিকে। তাহলে আমরা দেখলাম যে এই যে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে আমরা দুইটা মহাদেশ দেখি। এই যে একটা অংশ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, তাই না? আর এই যে একটা অংশ, এটা হবে উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে। সেম প্রশ্নটাই পরীক্ষাতে এসেছিল, যে যে আমেরিকা মহাদেশ আটলান্টিক মহাসাগরের কোন দিকে। আবার এই প্রশ্নটা একটু ঘুরাইয়া আসছে, যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে কোন মহাদেশ অবস্থিত। তাহলে আমেরিকা মহাদেশ। তাহলে আমরা কি দেখলাম? আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে আমরা পেলাম কাকে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে। আর পূর্ব দিকে পেলাম ইউরোপ মহাদেশকে, আর হচ্ছে আফ্রিকা মহাদেশকে। ঠিক আছে, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে আমরা পেলাম। আচ্ছা, তাহলে দেখেন, এই তো গেল হচ্ছে আটলান্টিক মহাসাগর। আবার পৃথিবীর দুই মেরুতে দুইটা মহাসাগর আছে। এই যে দক্ষিণ মেরু, নিচের দিক তো দক্ষিণ, তাই না? এই দক্ষিণ মেরুতে একটা মহাসাগর আছে। ওই মেরুর নাম অনুযায়ী এটাকে বলা হয় দক্ষিণ মহাসাগর। তার মানেটা দাঁড়ালো, দক্ষিণ মহাসাগর যেহেতু দক্ষিণ গোলার্ধে, এটাকে আবার বলা হয় কুমেরু। এটা রেখার নাম অনুযায়ী কুমেরু মহাসাগর। তাহলে কুমেরু মহাসাগরের আরেক নামই হচ্ছে দক্ষিণ মহাসাগর, আবার দক্ষিণ মহাসাগরের আরেক নাম হলো কুমেরু মহাসাগর। তাহলে দুইটা ভাবে আপনাকে মনে রাখতে হবে, কুমেরু মহাসাগর অথবা দক্ষিণ মহাসাগর, যেটা হলো পৃথিবীর দক্ষিণ দিকে অবস্থিত, যার পরে আর পৃথিবী নাই, শেষ। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যান্টার্কটিকা মহাদেশ, এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, তাই না? এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিকে। আর পৃথিবীর এই যে উত্তর দিকে সবচেয়ে ছোট একটা মহাসাগর আছে, 5টি মহাসাগরের মধ্যে এটাই হলো সবচেয়ে ছোট। এটার আরেকটা নাম হলো সুমেরু, সুমেরু মহাসাগর। তাহলে সুমেরু মহাসাগরটা কোন দিকে যেন? এটা হলো পৃথিবীর উত্তর দিকে। কুমেরু মহাসাগরটা পৃথিবীর দক্ষিণ দিকে। আরেকটা জিনিস একটু বলে রাখি, এই সুমেরু মহাসাগর আরেকটা নাম হচ্ছে আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগর। তাহলে আর্কটিক মহাসাগর, সুমেরু মহাসাগর, উত্তর মহাসাগর, এটা কোন দিকে বলেন? এটা হলো পৃথিবীর উত্তর দিকে, যেহেতু মানচিত্রের উপরের দিক। তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক মহাসাগর অথবা উত্তর মহাসাগর। আবার এটাকে ইংরেজিতে বলা হয় নর্থ পোল, যেমন পৃথিবীর উত্তর গোলার্ধ নর্থ পোল হিসেবে পরিচিত, আর দক্ষিণ গোলার্ধ কি পোল? তাহলে সাউথ পোল। তাহলে নর্থ পোল এবং সাউথ পোল হিসেবে পরিচিত। এই যে নর্থ পোল, নর্থ পোল হচ্ছে উত্তর গোলার্ধ, আর সাউথ পোল হচ্ছে দক্ষিণ গোলার্ধ। নর্থ পোলের মধ্যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরটি রয়েছে, আর পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাসাগর সেটা হচ্ছে সাউথ পোলে অবস্থিত। তাইলে আপনার পরীক্ষাতে কিন্তু দুই ভাবে আসতে পারে। আপনার পরীক্ষাতে, স্যার এটা পেইড বেসের ক্লাস, জি অপরাজিতা, এটা পেইড বেসের ক্লাস। আজকের ক্লাসটি আমরা উন্মুক্ত রেখেছি, যেহেতু অনেকগুলো ক্লাস আমরা দেখা যাচ্ছে শুধু সিক্রেট গ্রুপে নিয়েছি। তো যারা হচ্ছে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অসুবিধার কারণে তারা ভর্তি হতে পারে না, তো তারা অনেক মেসেজ দিয়েছে, আপনারা যে পেইড বেসে ক্লাস নেন আমাদেরকে যদি একটা ক্লাস দেখাতেন আবার কিভাবে নেন। তো এই জন্য মূলত টপিক ভিত্তিক আজকের ক্লাসটি উন্মুক্ত করেছি আমরা।
কিন্তু আপনাদের একটু কম পড়াবো না, সাথেই থাকেন। তো দেখেন, আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে আয়তনের ভিত্তিতে মহাসাগর যদি বলে, তাহলে সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, তাই না? সবচেয়ে বড় মহাসাগর সেটা এক নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রশান্ত। তাহলে এই প্রশান্তই হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর, ঠিক আছে? প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর। এটাকে ইংরেজিতে বলা হয় প্যাসিফিক ওশান। প্যাসিফিক প্যাসিফিক ওশান। এই যে ওশান মানে মহাসাগর, অনেকে বলে ওসিয়ান। ওসিয়ান বলতে কোনো শব্দই নেই পৃথিবীতে, ঠিক আছে? এটা হচ্ছে ওশান। তাহলে প্যাসিফিক ওশান এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। যদিও নামটা প্রশান্ত, কিন্তু এটা খুবই গর্জনশীল, খুবই ভয়ঙ্কর একটা মহাসাগর। শুধু তাই নয়, এটাই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাগর। তাহলে আপনাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম মহাসাগর কোনটি, তাহলে পৃথিবীর দীর্ঘতম মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরটা এত বিশাল, এত বিশাল, পৃথিবীর প্রায় 3টা মহাদেশ এই সাগরের তীরে পড়েছে। 3টা কেন, 4টা। ইউরোপের কিছু অঞ্চলও প্রশান্ত মহাসাগরের তীরে পড়েছে। প্রশান্ত মহাসাগর হচ্ছে সেই মহাসাগর যেই মহাসাগরের মধ্যে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সাগর। যেমন এই যে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর অবস্থিত কোথায়? দক্ষিণ চীন সাগর কিন্তু অবস্থিত প্রশান্ত মহাসাগরে। আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি, সেটা হবে দক্ষিণ চীন সাগর। এটা কোন মহাসাগরের অংশ? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। প্রশান্ত মহাসাগরের আমরা কিন্তু এখন পড়তেছি শুধু প্রশান্তকে নিয়ে, তারপরে যাব আমরা আটলান্টিককে নিয়ে। তো এই যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের একটা গভীর স্থান আছে, ঠিক আছে? পরীক্ষাতে আসে গভীরতম স্থান। আবার এটা পৃথিবীরও গভীরতম স্থান। আপনারা একটু কমেন্টস করেন যে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি? পৃথিবীর সবচেয়ে, কমেন্টস করে জানাবেন, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি? কে পারেন? আমাদের রিমঝিম বৃষ্টি সেতু সরকার আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছেন। অলরেডি সেতু সরকার সবার আগে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর কে পারবেন? কেউ যদি না পারেন তাহলে সেতু সরকারটা দেখে আপনি অ্যান্সার করেন। জি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ রাজি আপু, আমি ভালো আছি। আমাদের শাহিন শেখ, আপনি সঠিক বলেছেন। আর কে পারেন উত্তর? যারা সঠিক অ্যান্সার পারেন লিখে ফেলেন, যারা সঠিক অ্যান্সার পারবেন লিখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে আমি আশা করি অনেকেই পারবেন। এই যে জান্নাতুল ফেরদৌস আপু, আপনি লিখেছেন। শারমিন জাহিদ, আপনিও সঠিক অ্যান্সারটি করেছেন। ময়না সঠিক অ্যান্সার করেছেন। মারুফ এইসার নাসির, আপনারটাও সঠিক হয়েছে। তারপরে রেশমা খাতুন, এই মাত্র ক্লাসে এসেছেন, অনেক লেট করে ফেলেছেন। তারপরে আমাদের মেঘ বালিকা সঠিক হয়েছে। রেহানা, আপনারটাও সঠিক হয়েছে। আশরাফুল ভাই, সালমা হক, রেখা, রিপন রায়, অনেকেরটা সঠিক হয়েছে। তাহলে আপনাদেরটা দেখে আমি লিখে ফেললাম, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কি হলো বলেন? মারিয়ানা ট্রেঞ্চ। আমি আপনাদের নাম বলতে পারি আর না পারি, লিখে ফেলবেন, কারণ এই লেখার মাধ্যমেই আপনার পড়াটা শেষ। অনেকে আছেন নোট করেন, হ্যাঁ অবশ্যই নোট করবেন। জি, অনেকেই অ্যান্সার করেছেন। আজমিনা হুসাইন, জি আপু আপনারটা সঠিক হয়েছে। হুমায়ুন মীর, দিনের সূর্য মাত্র জয়েন করেছে। সূর্য উঠেছে কখন? আর এই মাত্র উনি ক্লাসে জয়েন করেছেন। স্যার এটা কি পেইড ক্লাস? জি, এটা পেইড বেসের ক্লাস, কিন্তু আমরা এটাকে উন্মুক্ত রেখেছি। অনেকের
রিকোয়েস্টের কারণে, কারণ অনেক স্টুডেন্ট বলছে ভাইয়া আমরা একটু অ্যাড হতে চাই, যদি আপনাদের দুই একটা পেইড বেসের ক্লাস উন্মুক্ত করে দিতেন, আমরা কেমন ক্লাস নেই সেখানে সেটা দেখানোর জন্য জাস্ট। কিন্তু আপনারা যারা পেইড বেসে আছেন একটু কম পড়াবো না, নো টেনশন। যে উন্মুক্ত করে দিলেন কেন, সব ক্লাস তো আর আমরা উন্মুক্ত করি না, দুইটা বা একটা আমরা উন্মুক্ত করব। হ্যাঁ, রেশমা খাতুন অনেক লেট করে ফেলেছেন। তাহলে মারিয়ানা ট্রেঞ্চ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এর গভীরতা কত কে বলতে পারবেন? এর গভীরতা হচ্ছে 11,033 মিটার। এর গভীরতা হচ্ছে 11,033 মিটার। তারপরে এই যে মারিয়ানা ট্রেঞ্চ, এটার মালিক কে কে বলতে পারবেন? মারিয়ানা ট্রেঞ্চ এর মালিক কে, মানে কোন দেশের ভূখণ্ডে পড়েছে এই মারিয়ানা ট্রেঞ্চ নামক জায়গাটি? আমি একটু দেখতে চাই আপনারা এটা পারেন কিনা। সামিয়া ইসলাম, হ্যাঁ, শারমিন জাহান, যারা লিখতে পারেন বা এই অ্যান্সারটা পারেন লিখে ফেলবেন যে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, এটার মালিক কে? হ্যাঁ, জি, ওকে। না, অনেকে লিখতে পারছেন না, ওকে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ফিলিপাইন। অর্থাৎ এটা ফিলিপাইনের কাছে, নট পোলাপাইন, এটা হবে ফিলিপাইন। এই সেই ফিলিপাইন, এই ফিলিপাইনের কাছেই মারিয়ানা ট্রেঞ্চ, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই জায়গাটা এত গভীর, ওখান থেকে আপনি ডুব দিয়ে উঠতে পারবেন না, কারণ অক্সিজেন লাগবে। এত নিচ থেকে উঠতে আপনার কয়েক ঘন্টা লেগে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যেটা হলো মারিয়ানা ট্রেঞ্চ। তো এই সেই প্রশান্ত মহাসাগর, এটা প্রশস্ততার দিক থেকেও বড়, গভীরতার দিক থেকেও বড়, মানে আপনি যে দিক থেকে যান এটা হচ্ছে সবচেয়ে বড়। আবার এটা ত্রিভুজ আকৃতির। তাইলে পরীক্ষাতে আসবে যে পৃথিবীর ত্রিভুজ আকৃতির মহাসাগর কোনটি? তাইলে ত্রিভুজ আকৃতির মহাসাগর যেটি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ত্রিভুজ আকৃতির মহাসাগর যেটি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। দেখেন লেখা হয়েছে কিনা আপনাদের। আচ্ছা, তাহলে যদি আপনাদের লেখা হয়ে থাকে তাহলে ডান লিখবেন। হ্যাঁ, এবার আমরা দেখাবো, এই আমরা কিন্তু এখনো প্রশান্ত মহাসাগরে আছি। দেখেন আমরা এখনো 1 নাম্বারটা পড়ছি, আজকে শুধু জলভাগ। প্রশান্ত মহাসাগর থেকে যত প্রশ্ন আমরা আজকের এই ক্লাসটাতেই আমরা শেষ করবো ইনশাল্লাহ, এক ক্লাসের মধ্যে আমরা শেষ করব, যাতে এখান থেকে প্রশ্ন আর না আসে। কি বলি, মানে আমাদের টপিকের বাইরে থেকে আসার কোনো চান্স নেই। তাহলে প্রশান্ত মহাসাগরের অংশ কি কি? প্রশান্ত মহাসাগরের কিছু অংশ আছে, কয়েকটা সাগর। তো ওই সাগরগুলো কি কি আমরা একটু আগে আপনাদেরকে লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। তারপরে লেখেন বেরিং সাগর। এই যে বেরিং সাগর, এটা কোথায় পড়েছে? বেরিং সাগরটাও পড়েছে কোথায়? আহা, মুছে ফেললাম না। প্রশান্ত, লাল কালি দিয়ে কি সমস্যা হয় জানাবেন। প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, তাহলে অংশ কি কি? 1 নম্বরে যেমন তাসমান সাগর। তাহলে তাসমান সাগরটার অবস্থান কোথায়? প্রশান্ত মহাসাগরে। তারপরে হচ্ছে বেরিং সাগর। তাহলে বেরিং সাগরটা কোথায়? বেরিং সাগরটাও পড়েছে প্রশান্ত মহাসাগরে। তারপরে দক্ষিণ চীন সাগর, এটা কোথায়? এটাও কিন্তু এই প্রশান্ত মহাসাগরের একটি অংশ। আরেকটা হচ্ছে জাপান সাগর, ঠিক আছে? 4 নম্বরে লিখেন জাপান সাগর। তাহলে জাপান সাগর এটা কোথায় পড়েছে? এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরেই পড়েছে। তারপরে আসেন
ওখটস্ক সাগর, এই যে ওখটস্ক, এই যে ওখটস্ক সাগর, এগুলা কার অংশ? এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরের অংশ। এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। আপনাদের পরীক্ষাতে আসবে, আপনাদের পরীক্ষাতে এই অংশগুলো আসবে। তাহলে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন এই অংশগুলা কোথায়। তাহলে যদি পরীক্ষাতে আসি তাসমান সাগর, এটা আসলে কোথায়? এটা পড়েছে ওশেনিয়া মহাদেশে, ওশেনিয়ায় অবস্থিত। তাইলে ওশেনিয়ায় অবস্থিত কোন সাগরটি বললাম? তাসমান সাগর, যেটা প্রশান্ত মহাসাগরের একটি অংশ। তারপরে বেরিং সাগর, এটা পড়েছে ইউরোপে অর্থাৎ রাশিয়াতে। ঠিক আছে, এটা কোথায় পড়েছে? রাশিয়া। তারপরে দক্ষিণ চীন সাগর, এটা তো আমাদের এশিয়াতে পড়েছে, তাই না? এশিয়ার প্রায় 7টি দেশের উপর দিয়ে দক্ষিণ চীন সাগর গিয়েছে। আর জাপান সাগর, এটা তো জাপান সাগরেই পড়েছে। তো এই যে অংশগুলো, এই যে অংশগুলো, এগুলা হচ্ছে তারপর ওখটস্ক সাগর, এটি প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, উত্তর পশ্চিম দিকে অবস্থিত, এটা হচ্ছে ওখটস্ক সাগর। তাহলে পরীক্ষাতে আসতে পারে দক্ষিণ চীন সাগর কোন মহাসাগরের অংশ। যেমন একটা সাগরের অধীনে অনেক, একটা মহাসাগর অধীনে থাকে সাগর, আবার সাগরের অধীনে থাকে নদী, নদীর থেকে তৈরি হয় শাখা নদী, আবার শাখা নদীর অংশীদার হয় যেমন উপনদী। তাইলে এগুলা কিন্তু আলাদা করে আপনাকে পড়তে হবে। দেখেন লেখা হয়েছে কিনা, আপনাদের যদি লেখা হয়ে থাকে ডান লিখেন। ডান লিখে ফেলতে হবে, হ্যাঁ? তাহলে আমি সামনে যাচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি সামনে গেলাম, হ্যাঁ। এবার আসেন আমরা 2 নম্বরে আলোচনা করব আটলান্টিক মহাসাগরকে নিয়ে। আটলান্টিক, আটলান্টিক শিরোনাম দেন, আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর এটা কি? এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান কোনটি? গভীরতম স্থান সেটা হচ্ছে পুয়ের্তো রিকা ট্রেঞ্চ, সেটা হবে পুয়ের্তো রিকা ট্রেঞ্চ। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান। তাহলে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান যেটি, সেটা হচ্ছে পুয়ের্তো রিকা ট্রেঞ্চ। আর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান কোনটি মনে আছে? কালারটা চেঞ্জ করেন। আচ্ছা ঠিক আছে, আমি কালার চেঞ্জ, শিট চলেই গেল, কালার চেঞ্জ করতে গিয়ে চলেই গেল। আচ্ছা আমি তাহলে এখানে লিখি, হ্যাঁ আমি এখানে লিখি, তাহলে কালার চেঞ্জ করা লাগবে না। তাহলে আমরা লিখলাম কি? আটলান্টিক। তাহলে এই যে আটলান্টিক মহাসাগর, এটা সম্পর্কে আমরা কি কি জানলাম? 1 নম্বরে জানলাম এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এমন একটা জায়গা আছে ত্রিভুজাকৃতির, ওই জায়গাটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। মনে রাখবেন এই সেই বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল হচ্ছে এমন একটি জায়গা, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির রহস্যময়
স্থান। আটলান্টিক মহাসাগরের এমন একটা জায়গা আছে, ত্রিভুজ আকৃতির রহস্যময় স্থান, যেটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আজ পর্যন্ত কোনো জাহাজ ফিরে আসতে পারেনি। কত বিমান যে এখানে এসে হারিয়ে গিয়েছে, এটার আর কোনো হিসেব নেই। কারণ কি, বারমুডা ট্রায়াঙ্গেল, এখানে নাকি বিজ্ঞানীদের মতে এখানে বড় একটা ম্যাগনেট আছে, যার কারণে এখানে যখন জাহাজ যায়, যাওয়ার ফলে গভীর কুয়াশার মধ্যে ঢুকে যায়, আর ওই ম্যাগনেট এবং গভীর কুয়াশার কারণে জাহাজের যে কম্পাস, এটা কাজ করে না। ফলে জাহাজ দিকভ্রান্ত হয়ে ঘুরতে 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 তার তেল শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়, মানুষজন ওখানে মরে যায়, জাহাজ ওখান থেকে আর ফিরে আসতে পারে না। আবার কেউ কেউ বলেন এই জাহাজটাকে টেনে সাগরের নিচে নিয়ে যায়, সেখানে হচ্ছে রাক্ষসীদের বসবাস, রাক্ষসীরা হচ্ছে ওই জাহাজটাকে এই শেষ করে ফেলে, আবার বিমান নামিয়ে ফেলে। মানে এই হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আবার কারো কারো মতে বারমুডা ট্রায়াঙ্গেলে এই যে কাহিনীগুলো, এগুলো সব এলিয়েনের কারসাজি। মানে যে যেভাবে পারতেছে শুধু নাম দিচ্ছে, যে যেভাবে পারতেছে। মূলত কথা হচ্ছে এটা একটা রহস্য আবৃত জায়গা। তাইলে কেউ যদি মানে পড়াশোনার পাশাপাশি বারমুডা ট্রায়াঙ্গেলে কি আছে এটা আবিষ্কার করতে চান, করতে পারেন। হতে পারে আপনি এই নোবেল পুরস্কার পাবেন যদি বারমুডা ট্রায়াঙ্গেলের সঠিক তথ্যটা দিতে পারেন। কারা কারা নোবেল পুরস্কার পেতে চান, অথবা আমাদের এখানে যারা জয়েন করেছেন তারা কি কেউ নোবেল পুরস্কার পেয়েছেন এ পর্যন্ত? যদি থেকে থাকেন কমেন্টস করে জানান, জি স্যার আমি আসলে শান্তিতে পেয়েছি, পদার্থে পেয়েছি, অর্থনীতিতে পেয়েছি, সাহিত্যে। কে কে পেয়েছেন? রিমঝিম বৃষ্টি বলছে আল্লাহ আল্লাহ ভালো জানে। আল্লাহ তো ভালো জানে, কিন্তু আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে পৃথিবীটাকে অনুসন্ধান করতে। পৃথিবীতে মানুষজন এই যে হিমালয় পর্বতের সবচেয়ে উঁচু চূড়া এভারেস্ট, এটাও তো আল্লাহ জানতো ওখানে কি আছে, কিন্তু মানুষ কি সেখানে যায়নি? সমুদ্রের গভীরের নিচে মানে কি আছে, এখানে কি মানুষ গিয়ে পৌঁছায়নি? পৌঁছেছে তো। সুতরাং আল্লাহ তো সবই জানেন, অবশ্যই জানেন, কিন্তু মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে এগুলো অনুসন্ধান করতে। অনুসন্ধান করো, এর মধ্যেই ভালো কিছু আছে। তো আমি যেটা বলছিলাম, এই সেই আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের তীরেই সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিত। তাহলে লিখেন সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিত। তাহলে সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিত, এটার নাম কি? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে এখানে এসে যুক্ত হয়েছে, এই যে এই জায়গাটাতে, এই যে এখানে এসে যুক্ত হয়েছে, এখানে একটা খালের মাধ্যমে। হ্যাঁ, এখানে একটা খাল আছে। আপনারা কে বলতে পারবেন আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালের নাম কি? কেউ কি বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন। এটা হচ্ছে পানামা খাল। মনে রাখবেন, এটার নাম পানামা খাল। অর্থাৎ পানামা খালের উত্তর অংশ হলো উত্তর মহাসাগর, পানামা খালের দক্ষিণ অংশ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এর এক পাশে হচ্ছে আটলান্টিক, আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই কারণে এই পানামা খালকে কি বলা হয়? প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। এটা নোট করেন আপনারা, নোট। আপনারা যদি জেনে থাকবেন যে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোনটি, তাহলে প্রশান্ত মহাসাগরের গেটওয়ে, যার বাংলা অর্থ হচ্ছে প্রবেশদ্বার। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার যেটি, সেটা হবে পানামা খাল। কতবার যে পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। পানামা খাল পৃথিবীর সবচেয়ে গভীরতম খালগুলোর মধ্যে অন্যতম। এই পানামা খাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খালগুলোর মধ্যে অন্যতম। এই পানামা খালেই প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। হ্যাঁ, এটা 1912 থেকে 1914 সালের মধ্যে খনন করা হয়। পানামা নামক রাষ্ট্রের উপর দিয়ে বন জঙ্গল কেটে কেটে
যেই কৃত্রিম খাল তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে পানামা খাল। বন জঙ্গল কেটে, হ্যাঁ বাহ, অনেকে নোবেল পুরস্কার পেয়েছে। আমাদের কমেন্টস গুলো অনেক পরে আসে, অনেক পরে আসে, তো তাই আমি আমি কষ্টে নোবেল পাইছি। বাহ, অনেক কষ্টে পেয়েছেন আপনি, থ্যাংক ইউ। আপনি নোবেলের কিছু অংশ আমাদেরকে দান করে দিয়েন। আচ্ছা, তাহলে দেখেন 1912 থেকে 14 সালের মধ্যে পানামা খালটি পানামা নামক রাষ্ট্রের উপর দিয়ে খনন করেছিল যুক্তরাষ্ট্র তাদের সুবিধার জন্য। পানামা খালই হচ্ছে খাল, যেই খালের মাধ্যমে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার সাথে সংযোগ করা যায়, যোগাযোগ করা যায়, আসা যায়। তো এই হচ্ছে অবস্থা। এবার আমরা দেখে নিব আটলান্টিক মহাসাগরের অংশ কোনগুলো। আচ্ছা, দেখেন আটলান্টিক মহাসাগরের অংশ যদি বলা হয়, কোন কোন সাগরগুলো আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়েছে, দেখেন শিরোনাম দেন আটলান্টিক। আটলান্টিক, এই আটলান্টিক মহাসাগরের অংশ যদি বলা হয় কোন কোন সাগর পড়েছে বলেন তো। এর মধ্যে 1 নম্বরে আপনারা লেখেন ভূমধ্যসাগর। তাহলে এই যে ভূমধ্যসাগর, এটা কিন্তু আটলান্টিক মহাসাগরের অংশে পড়েছে। আরেকটা আছে, সেটা হচ্ছে বাল্টিক সাগর। আমরা অনেক পড়েছি কিন্তু আমরা সবগুলো লিখবো না, পরীক্ষার উপযোগীগুলোই লিখবো। তাহলে বাল্টিক সাগর, তাহলে ভূমধ্যসাগর এবং বাল্টিক সাগর, এটা কোন মহাসাগরের অংশ? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের অংশ, মনে রাখতে হবে। এগুলা কিন্তু আটলান্টিক মহাসাগরের অংশ। আবার এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে পড়েছে গ্রিনল্যান্ড দ্বীপটা। এই সে গ্রিনল্যান্ড দ্বীপ, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। হ্যাঁ, গ্রিনল্যান্ড দ্বীপ হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। তাহলে ভূমধ্যসাগর, এই যে ভূমধ্যসাগরের কথা আমরা বলছি, এটা কিন্তু ইউরোপের দীর্ঘতম সাগর। পরীক্ষাতে কিন্তু আসে যে ইউরোপের দীর্ঘতম সাগর কোনটি। ইউরোপের দীর্ঘতম সাগর এটা হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপের দীর্ঘতম সাগর ভূমধ্যসাগর, নট পৃথিবীর। যখন বলা হবে পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি, তখন হবে দক্ষিণ চীন সাগর। কিন্তু আমি বলছি ইউরোপের দীর্ঘতম সাগর, সেটা হবে ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের তীরেই সবচেয়ে বেশি দেশ অবস্থিত। তাহলে মনে রাখবেন, সবচেয়ে বেশি দেশ রয়েছে এই ভূমধ্যসাগরের তীরে। ঠিক আছে, সবচেয়ে বেশি দেশ রয়েছে ভূমধ্যসাগরের তীরে। ভূমধ্যসাগরের তীরে অনেক ফল ফলাদি গাছ আছে, স্পেশালি নারিকেল গাছ। এই কারণে ভূমধ্যসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোকে বলা হয় ফলের ঝুড়ি। আপনাদের পরীক্ষাতে আসে ফলের ঝুড়ি কোনটি, তাহলে ফলের ঝুড়ি হলো ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোকে বলা হয়। তাহলে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোকে। ঠিক আছে, তাহলে আমরা ভূমধ্যসাগর সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা দেখে নিব বাল্টিক সাগর। এই বাল্টিক সাগর হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম সাগর। ঠিক আছে, পৃথিবীর ক্ষুদ্রতম সাগর। পৃথিবীর ক্ষুদ্রতম সাগর যদি বাল্টিক সাগর হয়ে থাকে, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? কমেন্টসে লিখে দেন তো। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? আমরা সাগর লিখেছি, হ্যাঁ, সাগর আর মহাসাগর কিন্তু আলাদা। দেখি আপনারা এই প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? কে বলতে পারবেন? পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? এই প্রশ্নের অ্যান্সার আমি একটু দেখতে চাই। ওশেনিয়া, সেন্ট হেলেনা দ্বীপ, হ্যাঁ অনেক দ্বীপ আছে, আমরা এখন আলোচনা করব। রিমঝিম বৃষ্টি, ঠিক বলেছেন। সেতু সরকার ঠিক বলেছেন। আচ্ছা, ওশেনিয়া বলেছেন, অপরাজিতা ভুল বলেছেন, হয়নি। তাহলে আমি সঠিক অ্যান্সারটা একটু দেখতে চাই। আপনারা আমার সাথে কারা কারা যুক্ত আছেন একটু দেখতে চাই।
নাই। সঠিক অ্যান্সার কিন্তু নাই। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, অনেকে শুধু ওশেনিয়া লিখতেছেন। ওশেনিয়া কি মহাসাগর বলেন? ওশেনিয়া তো হলো মহাদেশ, আমি লিখেছি মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? রোজিনাও ওশেনিয়া লিখেছেন, সেতু সরকার ওশেনিয়া লিখেছেন, সাইফুল ইসলাম সেম উত্তর, এই তো হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই আপনারটাই সঠিক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেটা কোনটা হবে? সেটা হচ্ছে এই যে উত্তর মহাসাগর। তাহলে মহাসাগর এক জিনিস, সাগর আরেক জিনিস। ঠিক আছে, উন্মুক্ত জলরাশিকে মহাসাগর বলে, আর মহাসাগরের চেয়ে ছোট জলরাশিকে সাগর বলে। তাহলে কি বললাম? উন্মুক্ত জলরাশি এটাকে মহাসাগর বলে, যার কুল কিনারা নাই। আর মহাসাগরের চেয়ে ছোট জলরাশিকে বলা হয় সাগর। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ওশান, OCEAN, ওশান, আরেকটা হচ্ছে সি, পার্থক্য আছে কিন্তু। সি শব্দের অর্থ হচ্ছে সাগর, আর এই যে ওশান মানে মহাসাগর, পার্থক্য আছে। তাহলে একটা হচ্ছে মহাসাগর, আরেকটা হচ্ছে সাগর, আরেকটা আছে গালফ বা বে, উপসাগর। তাহলে উত্তর মহাসাগর অনেকেই দেখছি অ্যান্সার সঠিক দিয়েছেন আমাদের, যে উষা খাতুন, রাজিয়া সুলতান আপু, সোহান, এমডি সোহান ভাই। আপনারটা ভুল হয়েছে, সোহান ভাইয়েরটা ভুল হয়েছে, কিন্তু রাজিয়া আপুরটা সঠিক হয়েছে। তাহলে বাল্টিক সাগর যেটা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সাগর পৃথিবীর মধ্যে, ক্ষুদ্রতম সাগর, কিন্তু মহাসাগর বললে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখলাম আটলান্টিক মহাসাগরের মধ্যে আরেকটা অংশ, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। এই সেই গ্রিনল্যান্ড দ্বীপ, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম দ্বীপ। পৃথিবীর দীর্ঘতম দ্বীপ যেটি, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। এই গ্রিনল্যান্ড দ্বীপে এক ধরনের লোকজন বসবাস করে। ঠিক আছে, এদেরকে বলা হয় এস্কিমো উপজাতি। তাইলে কোন জাতির বসবাস? জাতি এরা হচ্ছে এস্কিমো। এই এস্কিমো নামক জাতির বসবাস হচ্ছে এখানে। এরা এক ধরনের ঘর তৈরি করে, ওই ঘরগুলোকে বলা হয় ইগলু। ঠিক আছে, ইগলু বলা হয় এগুলাকে, ইগলু। হ্যাঁ, আপনারা বরফের তৈরি ঘর আর কি, ইগলু। এই ইগলু মানে কি? বরফের তৈরি এক ধরনের ঘর তারা তৈরি করে এখানে থাকে। এস্কিমো নামক জাতির বসবাস হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপে। তারা যে ঘর বানায় ওই ঘরকে বলা হয় ইগলু। ঠিক আছে, ইগলুতে হচ্ছে তারা বসবাস করে। তো এই গ্রিনল্যান্ড দ্বীপটা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে ক্ষমতায় এসে কিনতে চেয়েছিলেন, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। এখন নির্বাচিত হয়েও গ্রিনল্যান্ড দ্বীপটা কিনার ঘোষণা দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প, বলছে এটা আমার লাগবেই। ঠিক আছে, এটা আমার লাগবে। গ্রিনল্যান্ড দ্বীপ অনেক সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে প্রায় 60 লক্ষ লোকের বসবাস, 60 লক্ষ মানুষের বসবাস। ঠিক আছে, 60 লক্ষ মানুষ বসবাস করে এই গ্রিনল্যান্ড দ্বীপে। ঠিক আছে, এই কারণে গ্রিনল্যান্ড দ্বীপটা অনেক সুন্দর। তবে গ্রিনল্যান্ড দ্বীপটা হচ্ছে এমন একটা দ্বীপ, সেখানে আসলে বসবাসের উপযোগী জায়গা খুব কম। ওখানে প্রচন্ড রকমের ঠান্ডা থাকে, 12 মাস বলা চলে এখানে শীত, প্রচন্ড রকমের ঠান্ডা। তবে যারাই গ্রিনল্যান্ডে গিয়েছে তারা প্রশংসা করেছে, যারা সার্ভাইভ করতে পেরেছে। গ্রিনল্যান্ড দ্বীপটা হচ্ছে অসাধারণ সুন্দর। আর গ্রিনল্যান্ড দ্বীপে আরেকটা বিষয় একটু ইউনিক, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপের ওয়েদার এবং সিনারিওটা অনেক সুন্দর। ঠিক আছে, গ্রিনল্যান্ড দ্বীপের সিনারিওটা হচ্ছে অনেক সুন্দর। আর পৃথিবীর সুপেয় জল সবচেয়ে বেশি মজুদ আছে এখানে। তাই পৃথিবীর সুপেয় জল কোথায় মজুদ আছে? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপে। তা আপনাদেরকে আমি একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা, আগে এটা একটা স্ক্রিনশট নেন, যারা লিখতে পেরেছেন তারা একটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, যারা লিখতে পারেননি তারা একটা স্ক্রিনশট নেন, আমি এটা মুছে দিব।
ওকে, ডান। ওকে, ঠিক আছে। এখন ওকে, 60 লক্ষ মানুষের বসবাস কিন্তু এটাতে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, কে বলতে পারেন দেখি? গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ? এই প্রশ্নের অ্যান্সার দেখি কয়জনে পারেন। আমি একটা অপশন দিব। আমি অপশন দিব হলো যুক্তরাষ্ট্র, আমি অপশন দিব হচ্ছে কানাডা, আমি অপশন দিব ডেনমার্ক, আমি অপশন দিব বাংলাদেশ। দেখি কে সঠিক অ্যান্সার করতে পারবেন। গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ? পারবেন? যদি আমি অনেক লেট, হ্যাঁ, অনেক কিছু হারিয়ে ফেলেছেন, তবে এখানে রেকর্ড থাকবে। ঠিক আছে, আমাদের হয়তো এখানে আমরা শেয়ার নাও দিতে পারি, কিন্তু রেকর্ড থাকবে ক্লাসটি। আপনারা যারা পেইড বেসের আছেন ওখান থেকে করে নিতে পারবেন ক্লাসটি। আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখি বলেন। যুক্তরাষ্ট্র বলছেন, আমাদের জাফর ইকবাল বলেছেন সঠিক অ্যান্সারটি, মেঘ বালিকাও সঠিক অ্যান্সার বলেছেন, জান্নাতুল আপু, সুফিয়ান, হুসেইন, তারপরে হুসেইন, সাইফুল ইসলাম সঠিক হয়েছে, শাহিন শেখ, শ্রাবণ, বৃষ্টি চৌধুরী, রোজিনা আক্তার, অনেকেরটাই সঠিক হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের চেয়েও কয়েক গুণ বড় হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। অথচ এই ডেনমার্ক ইউরোপের একটি দেশ, যারা গ্রিনল্যান্ড দ্বীপের মালিক। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। দেখি আরেকটা প্রশ্ন আমি করি আপনাদেরকে, আপনারা কে অ্যান্সার দিতে পারেন। থ্যাংক ইউ। আপনারা দেখি সঠিক অ্যান্সারটা দেন তো, যে পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? দেখি অ্যান্সার করেন। কতে আমি লিখবো প্রশান্ত, খতে আমি লিখবো বাল্টিক, গতে আমি লিখবো আটলান্টিক, আচ্ছা দেখি অ্যান্সার করেন তো, কে বলতে পারবেন সঠিক অ্যান্সারটি? কে বলতে পারবেন পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? দেখি আরেকটা অপশন দেই। হ্যাঁ, সঠিক অপশন আরেকটা দিব। আমি আরেকটা অপশন দিব হচ্ছে উত্তর মহাসাগর। দেখি বলেন সঠিক অ্যান্সারটি কে বলতে পারবেন। ওকে, আমাদের সাইফুল ভাই গ বলেছেন, কেউ ক বলেছেন, বলতে থাকেন, একটা তো হবে মনে হয়, তাই না? কোনটা হবে? মেঘ বালিকাও অ্যান্সার করেছেন, রিপন রায় অ্যান্সার করেছেন, মাজেদ আলী মজিদ এ বলেছেন, এই তো বিও বলেছেন কেহ, তারপরে আমাদের চায়না ইউসুফ আলী, রিমঝিম বৃষ্টি, আপনাদের গুলো সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর দিয়েছেন অধিকাংশের উত্তরে হয়নি, কারণ কি এখানে আমি অপশন লিখিই না। তাহলে পৃথিবীর দীর্ঘতম সাগর যেটি, এটা হবে দক্ষিণ চীন সাগর। ঠিক আছে, দক্ষিণ চীন সাগর হলো পৃথিবীর দীর্ঘতম সাগর। আর আপনারা অ্যান্সার করে বেড়াচ্ছেন কেউ প্রশান্ত। প্রশান্ত তো সাগর না, প্রশান্ত হচ্ছে মহাসাগর। তাহলে একটু আগে বললাম না, মহাসাগর এক জিনিস, সাগর আর এক জিনিস। হ্যাঁ, মহাসাগর হচ্ছে ওশেন, আর সাগর মানে হচ্ছে সি, এটা পার্থক্য আছে। ওকে, ঠিক আছে। আমি এরকম কুইজ ধরবো, দেখি আপনারা পারেন কিনা। আশা করি যে আপনারা পারবেন। এবার আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আছে। এখান থেকে আমরা কিছু কিছু বিষয় পড়িয়ে ফেলেছি। মহাসাগরের চেয়ে আয়তনে ছোট জলরাশিকে সাগর বলে।
এটা অলরেডি আমরা পড়িয়েছি। দেখেন, এটা আমরা পড়িয়েছি মহাসাগরের চেয়ে ছোট জলরাশি, তারপর উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। তার বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত, এটা অলরেডি পড়িয়ে ফেলেছি। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের কথা বলছি। তারপরে হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। মনে রাখবেন, এই যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানে প্রবাল প্রাচীর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রবাল প্রাচীর, তাহলে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর এটা কোনটা? এই প্রবাল প্রাচীরটাই হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এইটা পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যেটা, সেটা হচ্ছে এই যে অংশটা, ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। এটা অস্ট্রেলিয়া মহাদেশে পড়েছে, এটা অস্ট্রেলিয়া মহাদেশে পড়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। ঠিক আছে, এটা প্রশান্ত মহাসাগরের অংশ। এটার কথা আমরা বলেছি। গ্রেট ব্যারিয়ার, এটা প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার উত্তরে পূর্ব উপকূলে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, এটা অলরেডি আমরা বলেছি। এই অংশটা অলরেডি পড়ানো যেহেতু হয়েছে, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আসেন, আমরা দেখেন এই অংশটাও পড়িয়েছি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা টোটাল আয়তনটা কত? দেখেন 16,52,50,000 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। তবে আয়তন অংশটা পরীক্ষায় আসে না, বড় কোনটা ছোট কোনটা এগুলো আসে। তারপরে মারিয়ানা ট্রেঞ্চ, এটা হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান, এটা পরীক্ষাতে আসে। তারপরে কুরিল, শাখালিন, সেনকাকু, স্পার্টলি, হনসু, হাওয়াই, মিন্দানাও, নিউগিনি, এই দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরের অংশ। এটা ঠোরস্থ করে ফেলতে হবে। আপনাদের পরীক্ষাতে আসবে কুরিল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরের অংশ? সেটা হলো প্রশান্ত মহাসাগরের অংশ। এবার আসেন আটলান্টিক মহাসাগর, এটার গভীরতম স্থান পুয়ের্তো রিকা লেখছে, এটা আকার হবে পুয়ের্তো অথবা নায়ার্স। গভীরতা হচ্ছে এত 8,376। এখানে আছে ফকল্যান্ড দ্বীপ, পেরি ঝিল বা লায়লা দ্বীপ, সেন্ট হেলেনা দ্বীপ, গ্রিনল্যান্ড দ্বীপ, আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন। এই দ্বীপগুলো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের অংশ। তারপরে আসেন ভারত মহাসাগর, সুন্দা ট্রেঞ্চ, যেখানে অবস্থিত কয়েকটা দ্বীপ, বর্ণীয় দ্বীপ, সুমাত্রা দ্বীপ, আবু মুসা, জাভা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো হচ্ছে ভারত মহাসাগরের অংশ। অর্থাৎ পৃথিবীর তৃতীয় বৃহৎ মহাসাগর যেটি, এটা হচ্ছে ভারত মহাসাগর। তারপরে দক্ষিণ মহাসাগর হচ্ছে চতুর্থ বৃহত্তম, যেটার গভীরতা হচ্ছে অ্যান্টার্কটিকা বেসিন। এটাই হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান দক্ষিণ মহাসাগরের। এখানে আপনি মূলত হচ্ছে এই যে বেলেনি দ্বীপপুঞ্জ, এটা কোথায় অবস্থিত? দক্ষিণ মহাসাগরে। এবার আসেন উত্তর মহাসাগরের অংশ। উত্তর মহাসাগর হচ্ছে নিউ সাইবেরিয়া দ্বীপপুঞ্জ বা গ্রাহামবেল দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে, উত্তর মহাসাগরে অবস্থিত, বা আর্কটিক মহাসাগর। আর্কটিক বা উত্তর মহাসাগর, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। এটা অলরেডি আমরা বলে ফেলেছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসটি করেছেন। আচ্ছা, এবার আসেন, পরে আরো কিছু বিষয় আছে, এই অংশগুলো আপনারা পড়ে নেবেন। সাগর, উপসাগর, হ্রদ, তারপরে বাল্টিক সাগর। দেখেন বাল্টিক সাগরের তীরবর্তী দেশ সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, এগুলো হচ্ছে বাল্টিক সাগরের তীরে। ঠিক আছে, বাল্টিক সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলো। ভূমধ্য সাগরের তীরে প্রায় 16টি দেশ আছে। ভারত মহাসাগরের এই অঞ্চলগুলো অবস্থিত। ঠিক আছে, এগুলো আপনারা অলরেডি আমি বলেছি আপনাদের, এক নজরে এটা পড়ে নেবেন। এবার আসেন বে এবং গালফ, পৃথিবীর বৃহত্তম বে। আর মনে রাখবেন বে শব্দের অর্থ কি?
যদি পরীক্ষাতে আসে বে, বে মানে উপসাগর, আর গালফ শব্দের অর্থ কিন্তু উপসাগর, তাহলে বে এবং গালফ দুইটার অর্থই হচ্ছে উপসাগর। তাহলে কোনটা বে আর কোনটা গালফ? যেমন বে হচ্ছে বে অফ বেঙ্গল, আমাদের বঙ্গোপসাগরটা, আর গালফ এটা হচ্ছে মেক্সিকো উপসাগরটা। পৃথিবীর দীর্ঘতম উপসাগর, উপসাগর কি? যার 3 দিকে স্থল, একদিকে জল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উপসাগর। যার 3 দিকে স্থল, একদিকে জল, তাকে বলা হয় উপসাগর। আর যদি বলা হয় যার যার 3 দিকে জল, একদিকে হলো স্থল, সেটাকে বলা হয় উপদ্বীপ। তাহলে একটা হচ্ছে উপদ্বীপ আর একটা হচ্ছে উপসাগর, পার্থক্য বুঝবেন। তাহলে একটা হচ্ছে উপসাগর যার 3 দিকে থাকবে স্থল, এখানেও স্থল, এই পাশটাতেও স্থল, এই পাশেও স্থল। আর যার 3 দিকে থাকবে জল, ধরেন এখানেও জল, এখানেও জল, এখানেও জল, আর একদিকে শুধু স্থল, সেটাকে বলা হয় উপদ্বীপ। যেমন কোরিয়া, এটা একটা উপদ্বীপ, ঠিক আছে? তাহলে কোরিয়া হচ্ছে একটা উপদ্বীপ। তো আপনাদের কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু আপনারা বলছেন, আমি কিন্তু বলে দিচ্ছি এগুলা কি। আমি অলরেডি এগুলো পড়িয়ে ফেলেছি, আমি এগুলো পড়িয়েছি। এগুলো যদি নাও দেখা যায়, আপনি আমার প্রথম দিকের অংশটি শুনলেই বুঝে ফেলবেন আমি এগুলো অলরেডি পড়িয়ে ফেলেছি। আচ্ছা, তাইলে গালফ হিসাবে সবচেয়ে বড় মহাসাগর যেটি, সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর। সবচেয়ে বড় উপসাগর কোনটি? তাহলে পৃথিবীর দীর্ঘতম উপসাগর, পৃথিবীর দীর্ঘতম উপসাগর, উপসাগর যেটা, সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। কি হিসেবে? এটা হচ্ছে গালফ হিসেবে, ঠিক আছে? গালফ শব্দের অর্থ উপসাগর। আচ্ছা, এবার আসেন, যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি, মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে সঠিক। তবে মেক্সিকো না থাকলে এটা হবে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগর এটা হচ্ছে বে হিসাবে সবচেয়ে বড়, আর মেক্সিকো উপসাগর এটা হচ্ছে গালফ হিসাবে। আর বে হিসাবে কেন? যার জলভাগের তুলনায় স্থলভাগটা বেশি, যার জলভাগের তুলনায় স্থলভাগটা হচ্ছে প্রশস্ত, সেটাকে বলা হয় বে। আর যার জলভাগের তুলনায় স্থলভাগ থাকবে সরু, সেটাকে বলা হয় গালফ। ওকে, এই হচ্ছে অংশ। তারপরে এখান থেকে আপনারা কিছু দ্বীপ একটু পড়ে নিতে হবে, কিছু দ্বীপ। যেমন এখান থেকে আমি একটু দাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জাভা দ্বীপ, আরেকটা হচ্ছে মিন্দানাও দ্বীপ, তারপর হচ্ছে মান্নার দ্বীপ, গ্রিনল্যান্ড দ্বীপ। এই সেই গ্রিনল্যান্ড দ্বীপ পৃথিবীর বৃহত্তম দ্বীপ, এটি ডেনমার্কের মালিকানায়, এটার কথা আমরা বলছিলাম। সিসিলি দ্বীপ, এটাও পড়বেন, সিসিলি। তারপর কোরসিকা দ্বীপ, এই সেই কোরসিকা দ্বীপ যেখানে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তারপরে সেন্ট এলবা দ্বীপ, যেখানে নেপোলিয়নকে প্রথমে নির্বাসনে পাঠানো হয়েছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, এই সে সেন্ট হেলেনা দ্বীপ এক সময় এখানে কোরসিকা দ্বীপে হচ্ছে নেপোলিয়নের জন্ম হয়েছিল, আর সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে সর্বশেষ নির্বাসনে দেয়া হয়, এখানে তিনি মারাও যান। তারপরে হচ্ছে গুয়াম দ্বীপ, দিয়াগো গার্সিয়া দ্বীপ, গুয়ান্তানামু বে, এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তো এই যে দ্বীপগুলো সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে আসে, আমাদের পরীক্ষাতে যেহেতু আসে, এগুলো পড়ে নিতে হবে। আচ্ছা, এবার আসেন, আমাদের উল্লেখযোগ্য দ্বীপগুলো আমরা পড়িয়েছি। এই যে আরব উপদ্বীপ, এটা এশিয়ার বৃহত্তম উপদ্বীপের নাম। দেখেন, আমরা একটু আগে পড়িয়েছি উপসাগর, এখন হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপ মনে আছে? যার 3 দিকে জল, একদিকে স্থল। আচ্ছা, তাহলে উপদ্বীপ, এশিয়ার বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ, এটি প্রাকৃতিক গ্যাস আর তেল সমৃদ্ধ অঞ্চল। তারপরে একটা হচ্ছে কোরিয়া উপদ্বীপ, পূর্ব এশিয়ায় অবস্থিত এটি, এখানে উত্তর এবং দক্ষিণ কোরিয়া অবস্থিত। তারপর ইতালিয়ান উপদ্বীপ, ভূমধ্য সাগরে একটি উপদ্বীপ,
এই দ্বীপে ইতালি, ভ্যাটিকান সিটি, স্যান মেরিনো অবস্থিত। তাহলে কোথায়? এটা হচ্ছে ইতালিয়ান উপদ্বীপের মধ্যে। তাহলে আরেকটা হচ্ছে সিনাই উপদ্বীপ, এই অংশটা আপনারা পড়ে নিতে হবে। আচ্ছা, এবার দেখা যাক কি আছে। বিরোধপূর্ণ কিছু দ্বীপ আছে, সবগুলো পড়তে হবে না। বিরোধপূর্ণ দ্বীপের মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ, এটা পড়বেন। শাখালিন দ্বীপপুঞ্জটা পড়বেন। তারপরে পড়বেন হচ্ছে আবু মুসা, ফকল্যান্ড দ্বীপ, শাতিল আরব, ইরাক ইরানের মধ্যে এটা নিয়ে যুদ্ধ হয়েছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ, ভারত এবং বাংলাদেশের মধ্যে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। 1970 সালে এই দ্বীপটা আবিষ্কার হয়েছিল। 1970 সালে দ্বীপটি আবিষ্কার হয়েছিল। এই দ্বীপটি ভারত দখল করে ফেলেছিল। পরবর্তী 2010 সালে দক্ষিণ তালপট্টি দ্বীপে বন্যা হয়। বন্যার কারণে দ্বীপটি পানির নিচে তলিয়ে যায়। এবার খাও। তাহলে বর্তমানে দক্ষিণ তালপট্টি দ্বীপ আছে পানির নিচে। তো এই যে কয়েকটা দ্বীপ বললাম, কুরিল, শাখালিন, আবু মুসা দ্বীপ, তারপরে ফকল্যান্ড দ্বীপ, শাতিল আরব, দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই কয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এগুলা পড়ে নেবেন। এগুলা প্রাইমারি নিবন্ধনের জন্য, উভয়ের জন্যই কিন্তু এটা। আচ্ছা, তাইলে এই